এবার আমরা আলোচনা করব 14 নম্বর প্রশ্ন নিয়ে। ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট, মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এখানে আমার এই সেন্টেন্সটা দিয়ে শুরু হচ্ছে, এরপরে এই চারটে যে অপশান আমার রয়েছে PQRS, এখানে চারটে সেন্টেন্স রয়েছে। এই চারটে সেন্টেন্স কিন্তু প্রপার সিকোয়েন্সে নেই, এদেরকে আমার প্রপারলি সিকোয়েন্সে আনতে হবে, একটা প্রপার সিকোয়েন্স আমাকে দিতে হবে। তাহলে এই দ্যাটের পর থেকে যদি আমি সেন্টেন্সটাকে কমপ্লিট করতে চাই, তাহলে আমার সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, কি হলে সব ঠিকঠাক হবে, এটার একটা মেথড আছে, একটা প্রসেস আছে। দেখুন, চারটে নিয়েই যদি আপনি সাজাতে থাকেন তখন কিন্তু সময়ের একটা ফ্যাক্ট আছে, কারণ আপনি তো এতটা সময় পাবেন না। তাহলে একদম সঠিক এবং আপনার খুব শর্ট টাইম মেথড কি আছে, আপনি দেখবেন যে এই যে চারটে সেন্টেন্স রয়েছে এর মধ্যে মিনিমাম দুটো সেন্টেন্স আপনি পাবেনই যারা কিন্তু একে অপরের সঙ্গে ভীষণভাবে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, যাকে বলা হয় আর কি, ইনসেপারেবল পার্ট একজন আরেকজনের, মানে তার মাঝখানে আপনি আর কাউকে ঢোকাতে পারবেন না। ও পরে ওই হবে, ওর আগে যাই হোক না কেন কিন্তু ওর পরে ওকেই আসতে হবে, বা আরেকটার আগে ওকেই আসতে হবে, যাই হোক দুজন খুব ক্লোজ হবে, তার মাঝখানে কেউ ঢুকবে না। তাহলে এখানে এবার দেখুন কি কি হতে পারে। আইনস্টাইন ওয়াজ অলদো হচ্ছে না ঠিকঠাক, আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক হতে পারে, অনেকটা কাছাকাছি। আচ্ছা, আইনস্টাইন ওয়াজ রাইট হচ্ছে না ঠিকঠাক। অলদো আ গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন ওয়াজ উইক ইন, কেমন লাগছে? আচ্ছা, অলদো দিয়ে শুরুই করছি না আমি, বা অলদোর সঙ্গে কাউকে নিচ্ছে না, কারণ একটা কেমন একটা লাগছে। আচ্ছা, উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, দেখুন উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, দুর্বল ছিল পাটিগণিতে ঠিক তার স্কুল জীবন থেকেই, তার স্কুল জীবন থেকেই দুর্বল ছিল পাটিগণিতে। তাহলে এরা কিন্তু খুব কাছাকাছি একদম, আর এবং এস। যখন আপনি এরকম ক্লোজ কিছু পেলেন তখন আপনি এখানে দেখুন আর এবং এস কাছাকাছি কোথায় আছে, পরপর এখানে রয়েছে, আর কোথায় রয়েছে, আর এখানে রয়েছে, গেল। এবার আর এবং এস এর আগে পরে কিউ আছে, আর এখানে পি আছে, এখানে আছে পি আর কিউ পরপর। এবার আমি চলে যাব, আর এবং এস পেয়েছি, ঠিক আছে, এই দুটো, তার মানে এরা এখন আমার বাতিল। আর এস দু জায়গায় রয়েছে, এবার আর এবং এস, তার মানে আর আগে আছে, আর এর আগে কে আসতে পারে, আর এর আগে কে আসতে পারে, আর এর আগে আসতে পারে উইক ইন অ্যারিথমেটিক। কীরকম? অলদো আ গ্রেট সায়েন্টিস্ট উইক, ভালো লাগছে না। আইনস্টাইন ওয়াজ উইক, ঠিকঠাক লাগছে। আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক, তাহলে আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ। বাহ, PRS, ভালো একটা সিকোয়েন্স পেলাম আমি। তাহলে PRS এখানেও রয়েছে, PRS এখানেও রয়েছে। এবার মজাটা হচ্ছে কোথাও কিউ সামনে আছে এক জায়গায়, কিউ আছে একদম শেষে। এবার আমি শুধু দেখব যে এই দ্যাটের পর যদি এদের আগে যদি কিউ লাগে তাহলে কেমন লাগছে শুনতে, আর সবার শেষে যদি কিউ যায় তাহলে কেমন লাগছে শুনতে। আমি দেখি প্রথমে শেষে দিয়ে দেখি। ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ অলদো আ গ্রেট সায়েন্টিস্ট। একদম পুরো ছেড়ে গেল, কোনো মিল পাওয়া গেল না, বাঁধন নেই, খুব একদম বাইরে চলে গেল। তার মানে এই কিউকে শেষে দেওয়া যাবে না, কিউকে শেষে দিলে সেন্টেন্সের বাঁধনই নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক জায়গায় থাকছে না। এবার দেখি কিউকে সামনে দিয়ে দেখি কেমন শুনে লাগছে। ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট অলদো আ গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ। কি সুন্দর একটা ফরমেশন, কি সুন্দর একটা সাউন্ড, ইটস আ গুড সাউন্ড। তার মানে আমার উত্তর হচ্ছে এই সিকোয়েন্সটা QPRS, তার মানে আমার অপশান এ। তার মানে প্রথমে গেল আমার 1 নম্বরে এ, তারপরে এটা 2, তারপরে এটা 3, তারপরে এটা 4, তাহলে QPRS, এই হচ্ছে আমার সিকোয়েন্স। ওকে, এবারে আমাদের প্রশ্ন সংখ্যা 15। প্রশ্ন হচ্ছে ইনস্টেড অফ টলারেন্স উই ক্যান সে, টলারেন্স
এই যে শব্দটা রয়েছে, এই শব্দটার পরিবর্তে আমরা কি বলতে পারি? আমার সামনে 4টে অপশান রয়েছে, বিয়ার অন, বিয়ার ইন, বিয়ার উইথ, বিয়ার অ্যাট। বোঝাই যাচ্ছে যে এরা সবাই কিন্তু ফ্রেজাল ভার্ব। এবার একে সামনে রেখে আমি আলোচনার সুবিধার জন্য কি করেছি, আমি কিছু এখানে এই বিয়ার ভার্বটার সঙ্গে যায় এরকম কিছু প্রিপোজিশন দিয়ে যা ফ্রেজাল ভার্ব রয়েছে সেগুলো একটু আলোচনা করব। কীরকম? বিয়ার আপ, বিয়ারের সঙ্গে যখন আপ যায় তখন এরা দুজনে মিলে কি মানে করে বা কোথায় ব্যবহার হয়? যখন কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়া হয়, নিজেকে আনন্দে রাখা হয়, বা ভীষণ একটা অ্যাডভার্স সিচুয়েশান বাট আপনি স্টেডি আছেন, এরকম একটা জায়গায় যদি আপনি কাউকে দেখেন সেক্ষেত্রে আপনি বিয়ার আপ ব্যবহার করতে পারেন। নেক্সট হচ্ছে বিয়ার ডাউন। বিয়ার ডাউন কোথায়? দ্য অ্যাকশন অফ আ ওম্যান পুশিং হার বেবি আউট অফ হার ওম্ব। যখন একজন মা তার সন্তানের জন্ম দেয় এবং তার ওভারি বা ওম বা তার জরায়ু থেকে যখন বাচ্চাকে বের করার জন্য মা যে প্রেশার দেয়, যে কঠিন পরিশ্রম বা লেবার যেটা দেন একজন মা, সেটাকেই বলা হয় বিয়ার ডাউন। এবার এটাকে কি শুধু এইখানেই ব্যবহার করা হয়? না, আপনি কোনো একটা কাজ ঠিক এই জোরের সঙ্গে, এই চাপের সঙ্গে কাউকে দিয়ে করাতে চাইছেন, সেখানেও কিন্তু আপনি এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারেন। কিন্তু চাপটা এরকমই বোঝাবে, মানে ওই যে চাপ, মানে এটা বলা হয়, মেডিকেল সায়েন্স বলে যে একসঙ্গে একটা মানুষের 18খানা হাড় ভেঙে গেলে যে যন্ত্রণা হয়, একজন মা প্রসবের সময় সেই যন্ত্রণা ভোগ করেন। মানে একজন মায়ের পক্ষে এটা সম্ভব, উই কান্ট ইমাজিন। তাহলে সেই রকম যদি আপনি প্রেশার বা সেই রকম চাপ বা সেই রকম একটা কাজের গতি যদি আপনি বোঝাতে চান, সেখানে আপনি বিয়ার ডাউন ব্যবহার করতে পারেন। নেক্সট বিয়ার ইন অন। এই অনটা কিন্তু এর সঙ্গে নয়, বিয়ার ইন কিন্তু তার সঙ্গে অন যায়, কাউকে বোঝানো, মানে কোনো একটা চিন্তাভাবনা কারো উপরে ফেলে দেওয়া বা তাকে সেটাকে মোটিভেট করা, তাকে সেই চিন্তাভাবনাটাকে তাকে ঠিক একটা বুঝিয়ে পড়িয়ে তাকে রাজি করা, এরকম একটা জায়গা। যে দেখুন এইখানে কি হচ্ছে, সাডেনলি ইট ওয়াজ বর্ন ইন অন হিম হিজ ব্রাদার ওয়াজ নট ইন হিজ ভিলেজ। মানে এটা তাকে বোঝানো হয়েছিল বা তাকে সেইখানে সেই পরিস্থিতিতে তাকে সেই রকম একটা সিচুয়েশানে তাকে তৈরি করা হয়েছিল যে সে যেন এই জিনিসটা বুঝতে পারে যে তার ভাই গ্রামে ছিল না। বিয়ার উইথ, সহ্য করা। বি পেশেন্ট, টলারেট, মানে ধৈর্য ধরা, সহ্য করা অর্থে আমরা ব্যবহার করব বিয়ার উইথ। নেক্সট বিয়ার আউট। বিয়ার আউট কোথায় ব্যবহার? কনফার্ম দ্যাট সামথিং ইজ কারেক্ট। যখন আপনি কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করছেন যে হ্যাঁ এটা সঠিক, এটা সঠিক আমি জানি, এটা যখন আপনি নির্দিষ্ট করছেন তখন আপনি বিয়ার উইথকে বিয়ার আউট ব্যবহার হবে। নেক্সট বিয়ার অন, কোনো বিষয়কে প্রতিফলিত করা, কোনো একটা বিষয়কে তা হাইলাইট করতে চাইছেন, তখন আপনি বলবেন বিয়ার অন। নেক্সট বিয়ার অ্যাওয়ে, কি কোথায় হয়? যখন কেউ বিজয়ী হয়, কোনো একটা প্রতিযোগিতায় কেউ জিতেছে, তখন আপনি কি বলবেন? বিয়ার অ্যাওয়ে। এবার বিয়ারটা কি হয়? বিয়ার বোর বর্ন। পরিস্থিতি অনুযায়ী আপনার এই ভার্বটা তার পাস্ট ফর্মে যাবে বা পাস্ট পার্টিসিপল ফর্মে যাবে, বাট এগুলো ফিক্সড। এর পজিশন চেঞ্জ হতে পারে, কারণ এটা ভার্ব তো আপনার টেন্স অনুযায়ী, সিচুয়েশান অনুযায়ী তার ফর্মগুলো চেঞ্জ করতে পারে, বাট এরা ফিক্সড এবং সেই অনুযায়ী এদের এইরকম মানে করে আসবে। এবার এখানে দেখুন টলারেন্স, মানে ধৈর্য ধরা বা সহ্য করা, এরকম একটা ব্যাপার। তাহলে কি আসছে? বিয়ার উইথ। তাহলে আমার আনসার হচ্ছে অপশান সি হচ্ছে আমার উত্তর এই প্রশ্নের। চলে এলাম 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্ন বলছে ফিলান্থ্রপিস্ট মিনস। এই ফিলান্থ্রপিস্ট যে শব্দটা রয়েছে, এই শব্দটা কি অর্থ বহন করে? তা কি অর্থ বহন করে আমি দেখি একবার। ফিলান্থ্রপিস্টের বাংলা মানে যদি আমরা করি তাহলে পাবো আমরা মানব মিত্র, পরোপকারী বা বিশ্বপ্রেমী, এরকম যে মানুষের সঙ্গে খুব ভালোবাসা রয়েছে, মানব জাতিকে খুব ভালোবাসে, এরকম একটা ব্যাপার। তাহলে প্রথম আমি দেখি কি হিউম্যানিটেরিয়ান হচ্ছে মানবিক বা পরহিতকারী। হেটার অফ ম্যান, হেট ঘৃণা করা, তাহলে মানুষকে যে ঘৃণা করে তাকে কি বলে? মিসআন্ড্রেস্ট বলা হয় যারা
মানব জাতিকে বা মানুষকে ঘৃণা করে যিনি। আচ্ছা, লাভার অফ অ্যানিমালস, যারা পশুপ্রেমী বা প্রাণীদের যারা ভালোবাসে তাদেরকে কি বলা হয়? জুপোলিস্ট। জুপোলিস্ট হচ্ছে লাভার অফ অ্যানিমালস। আচ্ছা, লাভার অফ বুকস, লাভার অফ বুকস যারা বইকে ভালোবাসেন, বই প্রেমী, তাদেরকে বলা হয় বিবলিওফাইল। তাহলে এবার এদের মধ্যে এ কেউ নয়, এর সঙ্গে ম্যাচ করছে না, তাহলে এই বাংলা এবং এই বাংলা একই হয়ে যাচ্ছে। এবং মানবিক পরহিতকারী, এখানেও বলছে মানব মিত্র পরোপকারী বিশ্বপ্রেমী। তার মানে ফিলান্থ্রপিস্ট যেই শব্দটা, এই শব্দটার অ্যাকচুয়াল অর্থ যেটা বা কাছাকাছি যা মানে হয় সেটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান। তার মানে আমার অপশান এ হচ্ছে এখানে উত্তর, অপশান এ হচ্ছে আমার উত্তর। 17 নম্বর প্রশ্ন বলছে হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ডু অর ডাই। ডু অর ডাই একটা বিখ্যাত উক্তি, যার হিন্দি বলে করেঙ্গে ইয়া মরেঙ্গে, করো নালে মরো, এরকম একটা ব্যাপার। তা এই যে প্রবাদ প্রতিম একটা উক্তি, এই উক্তিটা কোন বাক্যের অন্তর্গত? আমরা একে কোন বাক্যে ফেলতে পারি? সিম্পল না কমপ্লেক্স না এক্সক্লামেটরি না কম্পাউন্ড? তাহলে এটাগুলোর যদি বাংলা করি কি হয়? সিম্পল মানে হচ্ছে সরল বাক্য, এটা হচ্ছে জটিল বাক্য, এটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য, আমি বাক্যগুলো লিখছি না। কম্পাউন্ড হচ্ছে যৌগিক বাক্য। এই আছে। তাহলে সরল বাক্য সরলের মতো হয় কীরকম? সরল বাক্যের যে যদি দেখি একটা সরল বাক্য কি চায়, সরল বাক্য চায় একটা মিনিমাম একটা সাবজেক্ট আর একটা ফাইনিট ভার্ব, এই হচ্ছে তার ডিমান্ড, একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব। এই এবার এখানে কি হবে? এখানে একাধিক হবে, এগুলোই। এখানে কি হচ্ছে? এখানে দুটো সরল বাক্য যোগ হবে কোঅর্ডিনেটর দিয়ে, কোঅর্ডিনেটর দিয়ে যোগ হবে। আর এক্সক্লামেটরির তো কোনো গল্পই নেই, ওখানে এক্সক্লামেটরির কোনো জায়গা নেই, এটাকে প্রথমে আমি ক্রস করে দিলাম। তাহলে বাকি তিনটে নিয়ে আমার আলোচনা। এবার এই আলোচনা করতে গিয়ে একবার দেখি যে আমার যে সেন্টেন্স, সেই সেন্টেন্সটা কী জিনিস। ডু অর ডাই। এবার আমাদের কি বেসিক যে ধ্যান বা বেসিক ধারণা কি, যে একটা সেন্টেন্স অবশ্যই সাবজেক্ট থাকবেই, সাবজেক্ট ছাড়া একটা সেন্টেন্স হতেই পারে না, সাবজেক্ট থাকবেই, হয় কোথাও উজ্জ্ব থাকে। যেমন ওপেন দ্য ডোর, এখানে কোনো সাবজেক্ট দেখা যাচ্ছে না দেখুন, কিন্তু সাবজেক্ট তো রয়েছে। এইরকম যদি সিচুয়েশান আসে বা এরকম সেন্টেন্স যখন আমরা পাই, তখন বেশিরভাগ ক্ষেত্রে মানে 99% কেসেই আমাদের সাবজেক্ট হয় ইউ। দেখুন ইউই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউ হবে। তাহলে এখানেও তাই, দেখুন ডু অর ডাই মানে ইউ ডু অর ইউ ডাই, তুমি করো অথবা তুমি মরো, যে কোনো একটা তোমার সামনে রাস্তা। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? একটা সাবজেক্ট আর একটা ফাইনিট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব, এখানেও তাই, একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব। তার মানে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব মানে একটা সিম্পল সেন্টেন্স। আবার এটাও তাই, মাঝখানে কি আছে? কোঅর্ডিনেটর, অর, অ্যান্ড কোঅর্ডিনেটর, অর অ্যান্ড ইত্যাদি ইত্যাদি যারা আছেন কোঅর্ডিনেটর। তাহলে এরা কি করছে? এদের কাজ হচ্ছে দুটো সিম্পল সেন্টেন্সকে জোড়া দেওয়া, জাস্ট যোগ করা। ফলে যখন এই রকম কেস থাকে, কি বলছি আমরা, দুটো সরল বাক্য যোগ হবে একটা কোঅর্ডিনেটর দিয়ে। কার বিশেষত্ব এটা? এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের বিশেষত্ব। তার মানে আমার আনসার হচ্ছে ডি। তার মানে এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য।
চলে এলাম 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্ন, যেটা প্রশ্ন অ্যাকচুয়ালি সেই প্রশ্নটা আমি লিখিনি কারণ সময় বাঁচানোর জন্য। যাই হোক, প্রশ্নে বলা আছে যে এখানে এই যে সেন্টেন্সটাতে যে আন্ডারলাইন করা আছে এই পোর্শনটাকে রিপ্লেস করতে হবে এর 4 জনের যে কোনো একজনকে দিয়ে। এই 4 জন যে 4টে অপশান যে রয়েছে এবং 4টে অপশানে যে আমার ইডিওমেটিক ফ্রেজ রয়েছে তাদের সঙ্গে এটাকে আমি রিপ্লেস করাতে পারি। জানো, মানে এ যা মানে করছে এদের মধ্যে যে সেই একই মিনিং ক্যারি করছে তাকে আমি এটা দিয়ে রিপ্লেস করব। এই হচ্ছে প্রশ্ন। তো এবার দেখি যে এগ্রিড অন দ্য বিজনেস ডিল। এগ্রিড অন দ্য বিজনেস ডিল মানে এই বিজনেস ডিলটাকে বা ব্যবসায়িক যে চুক্তি তাতে সম্মত হয়েছে, সোজা কথা। তাহলে হচ্ছে সম্মত হওয়া, মানে ব্যবসায়িক চুক্তিতে সম্মতি প্রদান করেছে বা সম্মত হয়েছে, এটা বোঝা যাচ্ছে। পরিশেষে কোনো একটা ব্যবসায়িক চুক্তিতে সম্মত হওয়া, এই হচ্ছে গল্প। তাহলে সম্মত হওয়া এখান থেকে দেখি কে বলছে। তাহলে প্রথম অপশান কি বলছে? প্রথম অপশান হচ্ছে আমার লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। এই যে ইডিওমেটিক ফ্রেজ, এ কি বলে? এ বলে একে কী অর্থে ব্যবহার করা হয়? এ ব্যবহার করলে যেটা মানে হয় সেটা হচ্ছে গোপন তথ্য ফাঁস করা। মানে ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে এলো, মানে ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে আসলো মানে কোনো গোপন তথ্য ছিল সেটা বেরিয়ে আসছে বা গোপন তথ্য ফাঁস করে দেওয়া হলো। গেল। নেক্সট হচ্ছে সি আই টু আই, চোখে চোখে দেখা, মনে হচ্ছে আক্ষরি করতে। কিন্তু ইডিওমেটিক ফ্রেজ বলে সম্মত হওয়া, কোনো কিছুকে মেনে নেওয়া। নেক্সট টু ফিল আন্ডার দি ওয়েদার, এর অর্থ হচ্ছে যখন কেউ অসুস্থ বোধ করে। ঠিক আছে, হি ইজ ফিলিং আন্ডার দি ওয়েদার, সে অসুস্থ বোধ করছে। নেক্সট টু কাট আ কর্নার। টু কাট আ কর্নার মানে হচ্ছে সহজ পদ্ধতিতে বা শর্টকাট মেথড অ্যাপ্লাই করে কোনো কিছু যখন করছেন, আপনি সহজ পদ্ধতি অবলম্বন করছেন এবং সেটা হয়ে যাচ্ছে, একটা শর্টকাট মেথড নিয়ে আপনি কাজটা করলেন, এই একটা হয়। আর একটা হয় কোনো কাজ পণ্ড করার ক্ষেত্রেও কিন্তু টু কাট আ কর্নার ব্যবহার করা হয়। এবার এটা পরিস্থিতি অনুযায়ী এর ব্যবহার কোথায় কি হচ্ছে, তবে এর ব্যবহার খুব কম, ভীষণ কম ব্যবহার, এর ব্যবহারটাই বেশি। তবু আমার দায়িত্ব হচ্ছে সবটাই জানিয়ে রাখা। এবার আমি দেখতে পাচ্ছি যে সম্মত হওয়ার বিষয়টা একমাত্র আমি বি অপশানে দেখতে পাচ্ছি, সি আই টু আই। তার মানে আমার আনসার হচ্ছে অপশান বি। এবারের প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন। বলছে একটা সেন্টেন্স দেখা যাচ্ছে এখানে, আই হ্যাভ ডান মাই ডিউটি। এই সেন্টেন্সটাকে বলছে হুইচ টেন্স ইজ দিস। এই সেন্টেন্সটা, এই বাক্যটা কোন টেন্সের অন্তর্ভুক্ত? তা এখানে আমার অপশান কি কি আছে? অপশান আছে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনাইট। 4টে অপশান আমার দেওয়া আছে। এবার আমরা একটু দেখি যে এই যে সেন্টেন্সটা আমার, এই সেন্টেন্সটায় কি কি রয়েছে। আই হ্যাভ ডান মাই ডিউটি, কি আছে এখানে? এই সেন্টেন্সটার মধ্যে আই হচ্ছে আমার সাবজেক্ট, হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এটা হচ্ছে আমি আদার্স ফেলে দিলাম, অন্যান্য। আমি আর ডিটেলসে গেলাম না। এই বিষয় মানে এই জিনিসগুলো এখানে আমি দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটার মধ্যে, এই সিকোয়েন্সে সাজানো রয়েছে। এবার আমি আমার প্রত্যেকটা টেন্সের ফরম্যাটগুলো একটু দেখি। প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইট কি বলে? প্রেজেন্ট ইনডেফিনাইট লিখতে গেলে আমাকে যে ফরম্যাটটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট থাকবে, দেন ভার্ব, দেন আদার্স, মানে এসভিও ফরম্যাট। এস সাবজেক্ট। এবার ভার্বের মধ্যে কি কি থাকতে পারে? ভার্বের মধ্যে বি ভার্ব থাকতে পারে, অক্সিলারি থাকতে পারে, আবার ডু ভার্ব থাকতে পারে। 3 রকম ভার্ব আমি পেতে পারি। কি কি? বি ভার্ব, অক্সিলারি আর ডু। বি ভার্বের মধ্যে অ্যামিজার থাকবে, অক্সিলারির মধ্যে হ্যাভ হ্যাজ থাকবে, আর ডু ভার্বের মধ্যে বাকি যা ভার্ব আছে সব এই ডু ভার্বের অন্তর্গত হবে। এই ব্যাপার। আর একটা বিষয় এখানে রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে, যে আমার ভার্ব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়,
আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমি ভার্বের সঙ্গে এস বাই এস নেব, স্পেশালি এই ডু ভার্বের সঙ্গে, যেগুলো ডু ভার্ব, যেমন গো, কাম, এই ধরনের যে ভার্বগুলো সেগুলোকে আমরা ন্যাচারালি ডু ভার্ব বলি। এই ভার্বের সঙ্গে আমাকে এস বাই এস অ্যাড করতে হবে। কখন? যখন আমার সাবজেক্ট হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই হচ্ছে আমার কন্ডিশন প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। নেক্সট প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের রুল হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর একটা হেল্পিং ভার্ব মানে হ্যাভ অথবা হ্যাজ আসবে, দেন ভার্বের একটা থার্ড ফর্ম আসবে, তারপরে যদি অন্য কিছু থাকে তাহলে আসবে। গেল, এই গেল আমার প্রেজেন্ট পারফেক্টের রুল। পাস্ট পারফেক্টে কি আছে? সাবজেক্ট ভার্ব ইন পাস্ট ফর্ম, পাস্ট ফর্মে থাকবে, ভার্ব যাই থাক না কেন সেটা পাস্ট ফর্মে আসবে, মানে V2, দেন আদার্স। পাস্ট ইনডেফিনাইট, সরি এখানে একটা ভুল হয়েছে, আমার পাস্ট ইনডেফিনাইট পাস্ট পারফেক্টে চলে গেছে। যাই হোক, পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট, দেন হ্যাড, দেন ভার্বের থার্ড ফর্ম, দেন আদার্স। এই হচ্ছে আমার পাস্ট পারফেক্টের ফরম্যাট। এবার পাস্ট পারফেক্টে শুধু ফরম্যাট হলেই হবে না, পাস্ট পারফেক্ট কেন লেখা হয়? পাস্ট পারফেক্ট হচ্ছে দুটো পাস্ট ইনডেফিনাইটের কম্প্যারিজন। দুটো ঘটনা অতীতে ঘটতে হবে এবং দুটোই পাস্ট ইনডেফিনাইট হবে এবং তার মধ্যে একটা টাইম সংক্রান্ত একটা তুলনা থাকবে, কে কার আগে বা কে কার পরে। এরকম একটা যদি তুলনা করা হয়, দুটো পাস্ট ইনডেফিনাইটের মধ্যে যদি সময় সংক্রান্ত একটা তুলনা করা হয়, তখন পাস্ট পারফেক্টের ইউজ হয় এবং আগের ঘটনাটা এই ফরম্যাটে লেখা হয়, পরের ঘটনাটা কিন্তু পাস্ট ইনডেফিনিটে লেখা হয় এবং আগের ঘটনা এবং পরের ঘটনাকে বিফোর এবং আফটার দিয়ে জয়েনিং করা হয় সিচুয়েশন অনুযায়ী। তাহলে পাস্ট পারফেক্ট শুধুমাত্র একা কখনোই আমরা দেখি না ব্যবহার হতে। গেল, দেন পাস্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইট হচ্ছে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, যেটা আমি আগে লিখেছিলাম ভুলবশত, যাই হোক, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অ্যান্ড আদার্স। ভার্বের সেকেন্ড ফর্ম মানে ভার্ব ইন পাস্ট ফর্ম। এই হচ্ছে গল্প। তাহলে এই যে স্ট্রাকচার আমার রয়েছে, এই স্ট্রাকচারে আমি যদি এক্সাম্পলও নিই তাহলে কিভাবে নেব? আমি একটা সিম্পল এক্সাম্পল নিই, এইটাই নিই আমি। কেমন? এই সেন্টেন্সটা যদি আমি প্রেজেন্ট ইনডেফিনিটে লিখি তাহলে কি লিখব? আমি এখান থেকে লিখি এ অপশান দিয়ে, এতে আমি লিখছি এই সেন্টেন্সটাই, তাহলে কি লিখব? সাবজেক্ট আই, তারপরে ভার্বটা ডিরেক্ট, এখানে ভার্ব আছে এটা, তাহলে এটা যদি আমি তার বেস ফর্মে লিখি, কারণ ভি মানে তার বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম, তাহলে আই ডু, তারপরে বাকি যা আছে আই ডু মাই ডিউটি, এটা লিখব। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট। বি কি আছে? প্রেজেন্ট পারফেক্ট। যদি লিখি কিসে লিখব? সাবজেক্ট আই, তারপরে কি আছে? আয়ের পরে হ্যাভ হয়, তারপরে বলেছে ভার্বের থার্ড ফর্ম, তাহলে ডু, ডিড, ডান, তারপর যা আছে আছে মাই ডিউটি। গেল। নেক্সট সি। সিতে যদি আমি লিখি তাহলে এই ফরম্যাট হবে, আই হ্যাড ডান মাই ডিউটি। এবার আমি বলেছিলাম একটা জিনিস, যে আগের সেন্টেন্স যদি আগে লেখা হয় তাহলে বিফোর দিয়ে জয়েনিং হয় এবং পাস্ট পারফেক্টের যেটা লেখা হবে সেটা আগের ঘটনা। আই হ্যাভ ডান মাই ডিউটি বিফোর ইউ ডিড। তুমি করার আগে আমি করেছিলাম, সরি, ইউ ডিড। তাহলে এটা পাস্ট ইনডেফিনাইটে হয় আর এটা পরের ঘটনা, আর আগের ঘটনা লেখা হয় পাস্ট পারফেক্টে। মাঝখানে যদি আগের ঘটনা আমি আগে লিখি তাহলে বিফোর দিয়ে জয়েনিং হয়। এই গেল। লাস্ট ডি। ডিতে আছে পাস্ট ইনডেফিনাইট, আই ডিড মাই ডিউটি। এবার আমার চোখের সামনে সব কটা অপশান রয়েছে, আমি একই সেন্টেন্সকে চারটে ফরম্যাটে লিখেছি। তাহলে এবারে আমি ম্যাচ করাবো যে কি আছে। তাহলে বিতে আছে, দেখা যাচ্ছে আমার এইটা যে সেন্টেন্স আই হ্যাভ ডান মাই ডিউটি, এটার সঙ্গে এটা ম্যাচ করছে। এবার বি সঙ্গে এটা ম্যাচ করছে, তাহলে বিতে কে আছে? প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমার টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমার উত্তর হচ্ছে অপশন বি। চলে এলাম আমরা 20 নম্বর প্রশ্নে। 20 নম্বর প্রশ্ন বলছে ইউজ আ কারেক্ট জিরান্ড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। আমাকে খুব
সহজ করে দিয়েছে ব্যাপারটা। জিরান্ড বলে এই শব্দটা বলেই আমাকে একদম একটা জায়গায় নির্দিষ্ট করে দিয়েছে। আমার কাছে অনেকটা বিষয়টা সোজা হয়ে গেছে। এবার জিরান্ড, এই জিরান্ড কি জিনিস? জিরান্ড একটা নাউনের মতো কাজ করে। যে শব্দগুলো জিরান্ড হয় সে একটা নাউনের মতো ফাংশন করে। নাউনের মতো কি, নাউনই হয় সে। কীরকমভাবে নাউনটা হয়? নাউনটা হয় একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়, যোগ হওয়ার পরে সে একটা নাউন হয়ে যায়। কোনো একটা শব্দ ভার্ব আছে, আমি তার সঙ্গে আইএনজি যোগ করলাম, যখনই যোগ করলাম এটা হয়ে গেল নাউন। এবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে কি হতে পারে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে সেটা হয় দেখলাম আমরা কি, জিরান্ড। আর কি হয়? ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ হয় তখন সেটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। এটাও কিন্তু হয়। অনেকগুলো ফাংশন রয়েছে, আমি আস্তে আস্তে দেখাই। প্রথমে আমি জিরান্ড দেখাই কীরকম জিনিস। ধরুন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে এবং সেটা নাউনের মতো ফাংশন করছে। কীরকম? ধরুন স্মোক, একটা ভার্ব, ধূমপান করা, তার সঙ্গে আইএনজি যোগ হলো, দিয়ে হয়ে গেল কি, স্মোকিং। এ তখন নাউন হয়ে গেল। এবার আপনি সেন্টেন্স তৈরি করছেন কীরকম? স্ট্যাটিউটারি ওয়ার্নিং যেটা লেখা থাকে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এখানে এই স্মোকিং কি হয়ে গেল? নাউন। কারণ দেখুন, এটা নাউন বলার আপনার অনেকগুলো কারণ রয়েছে। কারণ এখানে সাবজেক্ট এবং এরপরে ভার্ব ব্যবহার হচ্ছে। তাহলে সাবজেক্ট যখন একটা সেন্টেন্সের আমরা যাকে বলি, সে কি হতে পারে? সে হয় নাউন হবে, নাহলে প্রোনাউন হবে। এ প্রোনাউন নয়, তাহলে নাউন। তাহলে কিন্তু আলটিমেটলি ফর্মটা হলো কি করে, এর তৈরি হলো, এই গঠন হলো কি করে, জন্ম হলো কি করে? একটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে তারপর তার জন্ম হয়েছে। তাহলে সে আর ভার্ব রইল না, সে হয়ে গেল নাউন। এরকম একটা জায়গা। আবার দেখুন, হি ইজ স্মোকিং সিগারেট। তাহলে এখানে কি হচ্ছে? এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভার্বের সঙ্গে আইএনজির আছে। আবার আমি একটু ভার্বটা চেঞ্জ করি, তাহলে আরো ভালো বোঝা যাবে। আমি এটার সঙ্গে না গিয়ে, এটা যা আছে আছে থাক, আমি একটা খুব সহজ ভার্ব নিই, প্লে। ধরুন প্লে, প্লের সঙ্গে আইএনজি যোগ করুন। তাহলে প্লের সঙ্গে আইএনজি যোগ করলে কি হচ্ছে? প্লেইং হচ্ছে। এবার এই প্লেইং আপনারা অনেক রকম ফর্মে দেখতে পাবেন। কীরকম? প্লেইং ফুটবল ইজ গুড ফর হেলথ। এখানে প্লেইং ঠিক আগের মতোই, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, প্লেইং ফুটবল ইজ গুড ফর হেলথ, একই। এখানে কি হচ্ছে? এখানে আরেকটু ভালো জিনিস হয়েছে, দেখুন কীরকম। প্লেইং ফুটবল, এখানে একটা নাউন, এখানে দুটো নাউন, কিন্তু দুটো নাউন মিলে একটা সাবজেক্ট হয়েছে। নাউন প্লাস নাউন ফ্রেজ ইকুয়াল টু নমিনাল কম্পাউন্ড। কি খেলা? ফুটবল খেলা। যেমন সিলিং ফ্যান, কি ফ্যান? সিলিং ফ্যান, একটা ফ্যান যেটা সিলিং থেকে ঝোলে, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, কেমন? নমিনাল কম্পাউন্ড। এই দুটো মিলে সাবজেক্ট হচ্ছে। প্লেইং ফুটবল ইজ গুড ফর হেলথ। ঠিক সেরকম আই অ্যাম প্লেইং ফুটবল, প্রেজেন্ট কন্টিনিউয়াস। রুল, সাবজেক্ট বিভার, ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে কি করছে? ভার্বের মতো কাজ করছে। দেখুন
এ আর নাউন নয়, এ তখন ভার্বের মতো কাজ করছে। কি হচ্ছে, ভার্বের সঙ্গে আইএনজি নিচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল বলুন। এরপরে আবার দেখুন, আই ওয়ান্ট টু প্লে ফুটবল। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, কি হলো, দুটো ভার্ব রয়েছে, ওয়ান্ট চাই, খেলতে, ফুটবল। তাহলে আমরা কি জানি, একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, তার বেশি ফাইনাইট ভার্ব থাকতে পারে না। একটা সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু এখানে ভার্ব দুটো রয়েছে, একটা ওয়ান্ট, একটা প্লে। তাহলে একটা ডেফিনেটলি ফাইনাইট ভার্ব, বাকিটা কি ইনফাইনিট বা নন ফাইনিট। তাহলে এখানে কে ফাইনিট, কে নন ফাইনিট? যার কমপ্লিট করার সেন্টেন্সটার ক্ষমতা আছে সে হচ্ছে ফাইনিট, যার কমপ্লিট করার ক্ষমতা নেই সে হচ্ছে ইনফাইনিট। তাহলে কমপ্লিট কে করতে পারে? ওয়ান্ট, আমি চাই, আমি খেলতে। আমি খেলতে, এই খেলতে কমপ্লিট করে না, কিন্তু চাই কমপ্লিট করছে। তাহলে আমি চাই, তাহলে ওয়ান্ট হচ্ছে এখানে আমার ফাইনিট ভার্ব। তাহলে আই ওয়ান্ট টু প্লে, এই প্লে ব্যাপারটা হচ্ছে যে ওয়ান্ট এবং প্লে যে কোনো ভার্বই যখন জন্ম হয় তার, তখন কিন্তু ফাইনিট ফর্মেই জন্ম হয়। তাকে কি করা হয়? তাকে ইনফাইনিট বা নন ফাইনিট করা হয় তার প্রয়োজনে। এখানে কি প্লে, এখানে যেহেতু ইনফাইনিট ভার্ব, কিন্তু ইনফাইনিট একে আমি চিহ্নিত করব কিভাবে, একে ইনফাইনিট বানাবো কি করে? তো ফাইনিট ফর্মে রয়েছে, একে নন ফাইনিট বা ইনফাইনিট করতে গেলে এর আগে একটা টু এর ব্যবহার করতে হয়। তাহলে টু বসিয়ে তাকে যে ভার্বটা লিখবো সে হয়ে গেল আমার ইনফাইনিট। তাহলে আই ওয়ান্ট টু প্লে ফুটবল, এখানে একটা মজা আছে, এখানে টু ব্যবহার করে ভার্বের আগে তাকে ইনফাইনিট করা যায়। আবার টুটাকে তুলে দিয়ে সেই ভার্বের সঙ্গে যদি আইএনজি করে দেন তাহলেও কিন্তু তাকে ইনফাইনিট বা নন ফাইনিট করা যায়। মানে আমি যেটা বলতে চাইছি যে টু প্লে, এই টু প্লে মানে এই প্লে ভার্বটা তখন হয়ে গেল ইনফাইনিট। তার পরিবর্তে টুটা তুলে দিয়ে আপনি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলেও কিন্তু সেটা আই ওয়ান্ট প্লেইং ফুটবল। তাহলে সেখানে কি হলো? সেখানে তো ইনফাইনিট হয়ে গেল আইএনজি যোগ করার ফলে, কিন্তু ও ভার্বের কাজ করছে। আমি এতটুকু মানে এত বিশদভাবে আলোচনা করলাম তার একটাই কারণ, যে জিরান্ড যখন আপনি বলছেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিলেই সেটা যে জিরান্ড হয়ে গেল তা কিন্তু নয়। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হবে এবং সেটা নাউন ফর্মে চলে যাবে। সেই শব্দটা তখন নাউন, অবশ্যই সেটা নাউনের মতো কাজ করবে, নাউনের মতো ফাংশন করবে। যদি করে তখনই আপনি তাকে জিরান্ড বলতে পারেন। কারণ আইএনজি যোগ করলে পরে কিন্তু আপনি দেখছেন কত বিপদ আছে, মানে কত জায়গায় আইএনজি ভার্বের সঙ্গে লাগে, সেগুলো কিন্তু ভার্বের মতো ফাংশন করে। ভার্বের সঙ্গে আইএনজি লেগে ভার্বের মতো যদি ফাংশন করে আপনি তাকে জিরান্ড বলতে পারবেন না। যখন ভার্বের সঙ্গে আইএনজি লেগে সে যখন নাউনের মতো কাজ করবে আপনি তাকে জিরান্ড বলতে পারেন। যেমন ধরুন আমরা এরকম অনেক বাক্য তৈরি করি আমাদের হবিজের ক্ষেত্রে। আমরা সেলফ ইন্ট্রোডাকশন দিই, তখন হবিজ যখন আমরা আমাদের বলি তখন কি বলি? ধরুন এটা ধরেই আমি যদি বলি যে ছবি আঁকা আমার শখ, আমার হবি, তাহলে আমি সেইটাকে কিভাবে বানাবো? মাই হবি ইজ অমুক, ভালো ইংরেজি নয়, কীরকম করলাম? এরকম, পেইন্টিং পিকচার ইজ মাই হবি। তাহলে কি করলাম? পেইন্টিং পিকচার, ছবি আঁকা, এই পেইন্ট ভার্ব তার সঙ্গে আইএনজি, পেইন্টিং পিকচার নমিনাল কম্পাউন্ড, নাউন প্লাস নাউন ফ্রেজ, ইজ মাই হবি। তারপরে এরকম অনেক আছে, ক্লিয়ার? তা এইভাবে আমি আরও ডিটেলসে যাচ্ছি না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আই লাইক কি বলবো? তাহলে এখানে জিরান্ড যদি বলি পেইন্টিং, আই লাইক পেইন্টিং পিকচার্স, কীরকম ছবি? আঁকা ছবি। তাহলে আমার অপশান হচ্ছে এ হচ্ছে আমার রাইট অপশান। চলে এলাম 22 নম্বর প্রশ্নে। 22 নম্বর প্রশ্ন কি বলছে? যে ক্রিয়েচার হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গানস, এক কথায় কি হয়? এই যে বাক্যটা বলছে, এই বাক্যটার সম্পূর্ণ অর্থ একটা শব্দের মধ্যে প্রকাশ পাবে।
ক্রিয়েচার হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গানস, একটা সৃষ্টি মানে একটা প্রাণী যার মেল এবং ফিমেল অর্গান উভয়ই রয়েছে, তার মানে উভয় লিঙ্গ, এরকম একটা ব্যাপার। তা দেখা যাক আমার যে অপশান রয়েছে তারা কে কি বলছে। সোডোমাইট, সোডোমাইট শব্দের অর্থ হচ্ছে পায়ুকামী বা অতি নিকৃষ্ট ব্যক্তিকে বলা হয় সোডোমাইট গেল। আচ্ছা, হোমোসেক্সুয়াল, হোমোসেক্সুয়াল শব্দের অর্থ হচ্ছে সমকামী, তার মানে যা চাইছে তা নয়। মাসোসিস্ট, মাসোসিস্ট শব্দের অর্থ হচ্ছে আত্মনিগ্রহকারী, মানে নিজের প্রতি নিজেকে কষ্ট দিয়ে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসগুলোকে এনজয় করে, মানে নিজের প্রতি নিজেকে নিগ্রহ করা, যাই হোক সেটা হচ্ছে মাসোসিস্ট। নেক্সট, হার্মাফ্রোডাইট, হার্মাফ্রোডাইট শব্দের অর্থ হচ্ছে উভয়লিঙ্গ, যার শরীরে মেল এবং ফিমেল বোথ অর্গ্যানস রয়েছে বা নপুংসক। তার মানে আমার যেটা চেয়েছে এর এক কথায় উত্তর বা একটি শব্দের মধ্যে, সেটা আমি পাচ্ছি কোথায়, আমার ডি অপশনে, হার্মাফ্রোডাইট। এই হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে আমরা যাব ডি এর সঙ্গে। চলে এসছি আমরা 23 নম্বর প্রশ্নে। 23 নম্বর প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ, তাহলে সব থেকে সঠিক প্যাসিভ ফর্ম কার প্যাসিভ ফর্ম, এই সেন্টেন্সটা কি বলছে, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, একটা WH ফরম্যাট, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, একটা WH প্যাটার্নের সেন্টেন্স, তার আমি প্যাসিভ খুঁজে বার করব সঠিক ফর্ম কোনটা। এই হচ্ছে আমার 4টে অপশান। আমি এদিকে তাকাবো না, আমি করব কি, আমি স্টেপ বাই স্টেপ দেখব যে আমার কি আছে, আমার মাদার সেন্টেন্স কি আছে। তার মানে এটাকে যদি প্যাসিভ করতে হয় তাহলে এটা অ্যাক্টিভ ফরম্যাটে রয়েছে, তাহলে প্রথমে কি আছে, আমার সেন্টেন্সটাকে লিখি, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এই হচ্ছে আমার মাদার সেন্টেন্স গেল। এটা আছে আমার অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। আমি আস্তে আস্তে একে স্টেপ বাই স্টেপ নামাবো। এর WH আছে, আমি WH থেকে একে সিম্পলে নামাবো। দেখুন এই যে হু এর যদি আমি আনসার করে দিই তাহলে কিন্তু আমার এটা সিম্পলে চলে আসবে। তাহলে হু এর আনসার যদি আমি করি, আমি সাপোজ ধরে নিলাম আমার আনসার হচ্ছে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে এটা আর প্রশ্নে রইল না, এটা আমার সিম্পল হয়ে গেল, এটা কিন্তু অ্যাক্টিভেই রইল। তাহলে আমার কাজ হচ্ছে প্রথম মানে একটা WH ফরম্যাট যদি থাকে তাকে আমি সিম্পল ফরম্যাটে নিয়ে আসবো, একদম একটা পজিটিভ সেন্টেন্স। নেক্সট আমি করব কি, এটাকে প্যাসিভ করব। এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কি হবে, এটাকে যদি প্যাসিভ করি তাহলে আমার প্যাসিভ করতে গেলে কি লাগে, আমাকে প্রথম চিনতে হয় আমার সাবজেক্ট কি। তাহলে সাবজেক্ট চেনার উপায় কি, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করা। তাহলে হি হ্যাজ ডান দ্য জব, সে কাজটা করেছে, কে করেছে, হি, তার মানে এই হচ্ছে আমার সাবজেক্ট। এই অ্যাক্টিভ ভয়েসে যে আমার সাবজেক্ট তাকে বলা হয় ডিরেক্ট সাবজেক্ট গেল। হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এইবার আমাকে অবজেক্ট বার করতে হবে, কারণ প্যাসিভ এবং অ্যাক্টিভের খেলাটা ডিপেন্ড করে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে। অবজেক্ট থাকতেই হবে, অবজেক্ট না থাকলে কোনো সেন্টেন্সে তাকে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেই পারবো না, অবজেক্ট থাকতেই হবে। এবার কথা হচ্ছে সমস্ত সেন্টেন্সে কি অবজেক্ট থাকে না, অবজেক্ট আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে অবজেক্ট আছে কি নেই আগে দেখি। তাহলে অবজেক্ট খোঁজার পদ্ধতিটা কি, আমি ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব। প্রথমে কি দিয়ে প্রশ্ন করি, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে, সে কি করেছে, উত্তর আসছে দ্য ওয়ার্ক, তার মানে এ হচ্ছে আমার অবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই আমার কাছে পরিষ্কার হয়ে গেল, প্রথম কাজ আমার হয়ে গেল। এরপরে কি করব, তাহলে এ হচ্ছে আমার ডিরেক্ট সাবজেক্ট, এ হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট। এই ডিরেক্ট অবজেক্ট কি হয়, প্যাসিভের সময় ইনডিরেক্ট সাবজেক্ট হয়ে যায়, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট আর সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট। তাহলে অবজেক্ট যখন মানে ডিরেক্ট অবজেক্ট যখন প্যাসিভে আসে তখন সে কি হয়ে যায়, ইনডিরেক্ট সাবজেক্ট হয়ে যায়। তাহলে এ সাবজেক্ট যদি হয় তাহলে কি লিখব, দ্য ওয়ার্ক,
এ সাবজেক্টের জায়গা সবার প্রথমে এলো দ্য ওয়ার্ক। এরপরে কি আসবে, এই ফরম্যাটটাকে আমাকে ফলো করতে হবে, আমাকে টেন্সকে আগে ফলো করতে হবে। আচ্ছা, টেন্সে কি আছে, একটা হেল্পিং ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম, মানে প্রেজেন্ট পারফেক্ট ফরম্যাটে রয়েছে। তাহলে আমি কি করব, দ্য ওয়ার্কের পরে আমি আনবো, যেহেতু পারফেক্ট টেন্সকে আমাকে ভ্যালু দিতে হবে, টেন্সের জন্য আমার হ্যাজ প্রথমে আসলো, দ্য ওয়ার্ক হ্যাজ, কারণ এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হ্যাজই হবে, হ্যাভ হবে না। দ্য ওয়ার্ক হ্যাজ, এরপরে কি হয়, আমি টেন্সটাকে আইডেন্টিটি বা আইডেন্টিফাই করার জন্য হ্যাজকে নিয়ে আসছি। এরপরে আমাকে প্যাসিভ করতে গেলে তার যা ডিমান্ড সেটা আমাকে ফুলফিল করতে হবে। একটা প্যাসিভ ভয়েস কি ডিমান্ড করে, প্যাসিভ ভয়েস ডিমান্ড করে একটা বি ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম, এটা আমার লাগবে, একটা বি ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম গেল। এরপর তাহলে বি ভার্ব যদি আমি আনি তাহলে কি হতে পারে, এম অথবা ইজ অথবা আর, এর মধ্যে কেউ একজন আসবে। মজা হচ্ছে দেখুন, টেন্সটা কিসে আছে, প্রেজেন্ট পারফেক্টে, অলরেডি হেল্পিং ভার্ব বসে গেছে, তার মানে এরপরেও ডিমান্ড করছে কি, বি ভার্বটার থার্ড ফর্ম, যে কোনো ভার্বের থার্ড ফর্ম। তাহলে বি ভার্বটার থার্ড ফর্ম কি হবে, বি ওয়াজ বিন, তাহলে হবে বিন। তাহলে অ্যাম ইজ আর আর হবে না, হবে কি, এর পরিবর্তে হলো বিন। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন। এরপর কি আছে, মূল ভার্বটা, এবার এই যে প্যাসিভ ভয়েসে কি বলছে, ভার্বের থার্ড ফর্ম লাগছে, ভার্ব যেটা আছে তার থার্ড ফর্ম, এটা তো পারফেক্টের জন্য থার্ড ফর্ম হয়ে গেল। এবার ভার্বের থার্ড ফর্মটা কে চাইছে, প্যাসিভ। এবার প্যাসিভের জন্য এই যে আমার মূল ভার্বটা ডু, তার থার্ড ফর্ম অলরেডি হয়েই ছিল, আমার সুবিধা হয়ে গেল, এটা থার্ড ফর্মেই আসলো, তার কারণ হচ্ছে প্যাসিভের জন্য। পারফেক্টের জন্য বিটা বিন হলো, আর প্যাসিভের জন্য ডানটা ডানই রয়ে গেল, মানে থার্ড ফর্মটা থার্ড ফর্মই রয়ে গেল। যদি অন্য কোনো ফর্ম থাকতো একে কিন্তু আমার থার্ড ফর্মই করতে হতো। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, এরপরে কি হবে, আমার সাবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট হয়ে আসবে। এবার যখনই সাবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট হয়ে আসে তার আগে বাই আসে, বাই হিটা হয়ে যাবে, এটা সাবজেক্টিভ কেস, এর অবজেক্টিভ কেস আসবে, কি হবে, বাই হিম। তাহলে এ হচ্ছে আমার অ্যাকচুয়াল প্যাসিভ ভয়েস, কার, এর। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এর প্যাসিভ ভয়েস হলো দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম গেল। এরপরে একে আমি যদি ডাবল এইচ করে দিতে পারি, একে আনসার করে, তাহলে আমার কাজ মিটে যাবে। এবার বিষয়টা হচ্ছে যে যখন আমি ডাবল এইচ করবো, ডাবল এইচ করার রুল হচ্ছে যে আমি পুরো সেন্টেন্সটাকে দুভাগে ভাঙবো, এক ভাগে থাকবে আমার সাবজেক্ট আর বাকিটাকে আমরা বলবো নন সাবজেক্ট, মানে সাবজেক্ট সাবজেক্ট নয়। এবার সাবজেক্টকে যদি আনসার করা হয়, দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে সাবজেক্টের অ্যাপ্রোপ্রিয়েট ডাবল এইচ বসিয়ে বাকিটা বসিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। দেখুন এখানে যদি দা ওয়ার্ক আনসার হয়, তাহলে দা ওয়ার্কের অ্যাপ্রোপ্রিয়েট ডাবল এইচ ওয়ার্ড কি, হোয়াট, হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম, কি তার দ্বারা করা হয়েছে, উত্তর হবে দা ওয়ার্ক। তাহলে সাবজেক্টের পোর্শনের আনসার করা অত্যন্ত সহজ, শুধু সাবজেক্টকে তুলে দিন, এর জায়গায় এর অ্যাপ্রোপ্রিয়েট ডাবল এইচ ওয়ার্ডটা বসিয়ে দিন, বাকিটা চোখ বুঝে বসিয়ে দিন, আপনার কোয়েশ্চেন রেডি। নন সাবজেক্ট পার্টের ক্ষেত্রে একটু নিয়মটা অন্য। কি হয়, আপনার যে আনসার রয়েছে, আপনার আনসার হচ্ছে এখানে হিম, কারণ এখানে দেখুন হু আছে, কে, কে তো প্রথমে ছিল, এবার তো কে শেষে চলে গেছে, তাহলে হিম। তাহলে হিম কখন হবে, কার দ্বারা, আপনার প্রশ্ন হবে কার দ্বারা কাজটা হয়েছে। এখানে হচ্ছে কে কাজটা করেছে, অ্যাক্টিভ ভয়েস, এবার তার প্যাসিভ হচ্ছে কার দ্বারা কাজটা হয়েছে, এটা হবে তার প্যাসিভ। তাহলে আপনার প্রশ্ন হচ্ছে কার দ্বারা, এবার কে এ পড়ে আছে কোথায়, নন সাবজেক্ট পার্টে। এবার নন সাবজেক্ট পার্টকে যদি আপনার নন সাবজেক্ট পার্টে কোনো একটা সেন্টেন্সের নন সাবজেক্ট পার্টে যদি আপনার আনসার পোর্শনটা পড়ে থাকে, তখন নিয়ম হচ্ছে এই আনসারের অ্যাপ্রোপ্রিয়েট ডাবল এইচ ওয়ার্ডটা প্রথমে লিখুন। তাহলে কি হবে, বাই হুম, কার দ্বারা, লিখি বাই হুম, এরপরে আসবে অপারেটর, এই সেন্টেন্সটার অপারেটরকে, কে অপারেট করছে, অপারেট কে করে আপনি দেখলেই বুঝতে পারবেন। এই একটা পজিটিভ সেন্টেন্সকে কে না করছে, কে কোশ্চেন করছে। ধরুন এটা পজিটিভ সেন্টেন্স, একে না করার
কোথায় আপনি না, একে না করতে গেলে কি করবেন, এর সঙ্গে এটা না যোগ করবেন, তাহলে দেখুন এটা নেগেটিভ হয়ে যাবে। আবার একে তুলে সামনে নিয়ে আসুন, দেখবেন ও তখন কোশ্চেন হয়ে যাবে। কীরকম দেখুন, দ্য ওয়ার্ক হ্যাজ নট বিন ডান বাই হিম, কাজটা তার দ্বারা করা হয়নি, নেগেটিভ হয়ে গেল। নটটা কার সঙ্গে লাগলো, হ্যাজের সঙ্গে। আবার দেখুন হ্যাজটাকে তুলে সামনে আনুন, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম, কাজটা কি তার দ্বারা করা হয়েছে, প্রশ্ন হয়ে গেল, ইন্টারোগেটিভ। কে কে কাজটা করাচ্ছে, কে ঘোরাচ্ছে সেন্টেন্সটাকে, সেন্টেন্সের মোডকে চেঞ্জ করছে, হ্যাজ। দিস ইজ দ্য অপারেটর। অ্যাকচুয়ালি অপারেটর চেনার মানে ইংরেজি ভাষায় 24টা অপারেটর রয়েছে যারা অপারেট করে এই সেন্টেন্সগুলোকে। কারা কারা তারা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, অট, গট, ডেয়ার এবং ডু, ডিড, ডাজ। এই 21টা এবং 3টে, 21টা ভিজিবল, 3টে ইনভিজিবল। এই টোটাল 24টা অপারেটরের খেলা হচ্ছে ইংরেজি ভাষা। তাহলে এবার এখানে এই যে বললাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এ দেখুন হ্যাজ, হ্যাজ হচ্ছে অপারেটর। তাহলে রুল হচ্ছে WH এর পরে আপনার অপারেটর আসবে, কি এখানে অপারেটর হচ্ছে হ্যাজ এলো, দেন সাবজেক্ট আসবে, এই সেন্টেন্সের সাবজেক্টকে দ্য ওয়ার্ক, দেন কি হবে, দেন আসবে আপনার ভার্ব, ভার্ব কি আছে, বিন ডান, বাকি তো আর কিছু নেই। এবার শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন। এই হচ্ছে আপনার এর কোশ্চেন। তাহলে 4টে স্টেপে এলো। প্রথমে আপনি মাদার সেন্টেন্সকে নিলেন, তাকে WH ফরম্যাট থেকে সিম্পল ফরম্যাটে নিলেন, দিয়ে তাকে প্যাসিভ করলেন, প্যাসিভ করার পর তাকে কোশ্চেন করে দিলেন। এবার দেখুন এটার সঙ্গে কারো ম্যাচ পাচ্ছেন এখানে, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, তার মানে ডি এর সঙ্গে আপনি একটা ম্যাচ পেলেন, এটা কারেক্ট ম্যাচ। এই পদ্ধতিতে যদি আপনি করেন তাহলে কিন্তু কোথাও কোনো ভুল হওয়ার কোনো চান্স নেই। আমার যেটা মনে হয় আমি এইভাবেই করে থাকি বা বলি এইভাবেই করার জন্য। এবার বাকিটা আপনার উপরে। চলে এলাম 24 নম্বর প্রশ্নে। 24 নম্বর প্রশ্ন বলছে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ। মানে এবার WBCS প্রিলিমিনারির গুগলি অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ, এটা দেখুন এটা ডাবল কোট করা আছে, তার মানে এটা কোনো নাম। বিষয়টা হচ্ছে যে সবই আক্ষরিক অর্থে কিন্তু একটা নাম, সবই একটা নাম, সবই নাম। নাম মানেই কিন্তু সেটা নাম। এবার বলবেন তাহলে অ্যাডজেক্টিভ কি কিছু নয়? অবশ্যই। অ্যাডজেক্টিভ যখন কারো পরিচিতি হয় তখন সে অ্যাডজেক্টিভ, সেই শব্দটা অ্যাডজেক্টিভ। যেমন ধরুন গুড বয়, এখানে আপনি কি বলবেন, বয় কি, বয় নাউন, গুড কি অ্যাডজেক্টিভ। তাহলে আপনি গুডকে অ্যাডজেক্টিভের নাম দিলেন, বাট অ্যাডজেক্টিভ ইটসেলফ কি? অ্যাডজেক্টিভ নিজে কি? নিজে তো একটা নাম, ওটা তো একটা নাম, তো নিজের একটা নাম। ও কারো পরিচয়ে পরিচিত হচ্ছে। গুড কীরকম না অ্যাডজেক্টিভ, বাট অ্যাডজেক্টিভ নিজে, এই যে নামটা, অ্যাডজেক্টিভ তো একটা নাম। তাহলে অ্যাডজেক্টিভ যখন একটা নাম তখন সেই নামটা কি? নামটা নাউন। ফলে এই প্রশ্নের উত্তর হবে আমার বি অপশন, মানে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ইজ আ নাউন। আমরা একদম শেষে চলে এসেছি। শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 25 কি বলছে, ফাইন্ড দ্য সিনোনিম অফ কভার্ড। সিনোনিম মানে সমার্থক শব্দ, এই শব্দের একই অর্থের শব্দ আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে এবার দেখি কভার্ড এই শব্দটার অর্থ কি। কভার্ড শব্দটার যদি আমরা অর্থ খুঁজতে চাই তাহলে দেখবো আমরা গোপন। অ্যাকচুয়ালি দেখবেন
যে সমস্ত পুলিশ অফিসাররা আপনার আন্ডার কভার থাকে, তারা যে মিশনটায় থাকে সেই মিশনটাকে বলা হয় কভার্ড মিশন। তার মানে গোপন কোনো একটা মিশনে তারা আছে, কভার্ড মিশন বলা হয়। কভার্ড শব্দের অর্থ হচ্ছে গোপন। এবার আমার হাতে যে অপশানগুলো আছে সেই অপশানগুলো কি কি দেখি। রিভার্ট, রিভার্ট মানে হচ্ছে প্রত্যাবর্তন। সিক্রেট গোপন, ডেজার্ট মরুভূমি, অনেস্ট সৎ। তার মানে আমার কাছে একদম জলের মতো পরিষ্কার কে উত্তর। তাহলে কভার্টের সিনোনিম হচ্ছে আমার এখানে সিক্রেট। তাহলে আমার উত্তর হবে অপশান বি। তা সবকটা 25টা প্রশ্নেরই ব্যাখ্যামূলক আলোচনা যতটা করা গেল আমি করলাম। আগে কিছু কথা বলি যে আজকের যে আলোচনা এবং যে প্রশ্নগুলো উত্তর নিয়ে আমি বিচার বিশ্লেষণ করলাম, এ সবটাই কিন্তু আমার পড়াশোনা, আমার জ্ঞান বিদ্যা, আমার অভিজ্ঞতার উপরে ভিত্তি করেই করেছি। এবার এগুলোর সঙ্গে যদি আপনাদের বিচার বিশ্লেষণ যদি ম্যাচ করে তাহলে আপনারা আমার সঙ্গে থাকবেন, অন্যথায় আপনারা অন্য কোনো অপশানে যাবেন। সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের কখনোই বলতে পারি না আপনি ভুল। আমি কোনোদিনও কাউকে বলিও নি ভুল, কারণ যিনি সেই অপশানে যাচ্ছেন তিনি তার বিচার বিবেচনা করেই যাচ্ছেন। অতএব তার বিচার বিবেচনা তার কাছে সঠিক, আমার কাছে সেটা সঠিক নাও হতে পারে, কিন্তু আমি আপনাকে ভুল বলতে পারি না। শেষে আরেকটা কথা বলি যে এই রকম একটা পরীক্ষার ক্ষেত্রে একটা নাম্বার অনেক কিছু কিন্তু ম্যাটার করে, এদিক থেকে ওদিক করে দিতে পারে, একটা ড্রাস্টিক চেঞ্জ নিয়ে আসতে পারে একটা নাম্বার, কিন্তু সে ভীষণই গুরুত্বপূর্ণ হলেও একটা শব্দের সঠিক অর্থ জানা এবং তাকে সঠিকভাবে ব্যবহার করাটাও কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেটা আপনার হোল লাইফ কিন্তু আপনাকে তাকে নিয়ে ক্যারি করতে হবে। ফলে আমি সেই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু আলোচনাগুলো করার চেষ্টা করেছি। পরিশেষে সকলের সুস্থ জীবন এবং একটা সাফল্যময় ভবিষ্যৎ ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি আজকের এই ভিডিও শেষ করি। নমস্কার।